चलो মহান সৃষ্টিকর্তার নামে এবং বিশ্ব মানবতার প্রতি শান্তি ঘোষিত হোক। আমরা এখানে উপস্থিত হয়েছি একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আপনারা অবগত আছেন সাংবাদিক ভাইরা, এবং এই সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এই সাংবাদিক সম্মেলন এর আগে রাজ্য পর্যায়ে হয়েছে, এটা আমাদের জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন। এই ক্যাম্পেইন সম্পর্কে আপনারা অবগত হয়তো আছেন বা এখান থেকে আরও জেনে যাবেন এই ক্যাম্পেইন সম্পর্কে। আমাদের যে শিক্ষা আন্দোলন, সেই শিক্ষা আন্দোলনকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে 5ই নভেম্বর থেকে 19শে নভেম্বর পর্যন্ত এক ক্যাম্পেইনের সময়সূচি নির্ধারণ হয়েছে। এই ক্যাম্পেইনের শিরোনাম ওবিসি নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন, কর্মসংস্থানের উদ্ভাবন। এই শিরোনামের উপর এবং আমাদের রাজ্যের যে বিভিন্ন দাবি, আমাদের জেলার যে বিভিন্ন দাবি, সেই সব কিছু নিয়ে আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। এই সাংবাদিক সম্মেলনে প্রারম্ভিক বক্তব্য পেশ করার জন্য আহ্বান করব শেখ সামাউল আলী, জেলা শিক্ষাঙ্গন সম্পাদক, এসআই পূর্ব মেদিনীপুর। সমস্ত প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তা এবং শান্তি বর্ধিত মানবতার প্রতি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। উপস্থিত রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক প্রিয় ভাই আলিনওয়াজ মণ্ডল, উপস্থিত প্রাক্তন জেলা সভাপতি এসআইও মির্জা সাজিদ ইমরান, উপস্থিত জেলা সাধারণ সম্পাদক প্রিয় ভাই পারভেজ আলম খান এবং শিক্ষা আন্দোলন 2025-এর জেলা কমিটির ভাইয়েরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা অবগত হয়েছেন আজকে যে প্রেস মিট আমরা যে উদ্দেশ্যে আহ্বান করেছি, তার একটাই উদ্দেশ্য, আমাদের রাজ্যে ওবিসি যে নিয়ে কোর্টে যে মামলা রয়েছে, আমরা চাই এই শিক্ষা আন্দোলনের মাধ্যমে ওবিসি নীতির পুনর্বহাল করা, সেই সঙ্গে সমন্বিত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থানের দাবিসমূহকে সামনে রেখে আমরা গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন পরিচালনা করছি। তার অংশ হিসেবে আজকে আমাদের জেলা পর্যায়ে একটি প্রেস কনফারেন্সের আহ্বান করেছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের রাজ্যে একাধিক কর্মসংস্থানের একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে যে শিক্ষার্থী এবং শিক্ষকের যে রেশিওর যে কমিখানি, এইসব বিষয়ে আমরা আমাদের রাজ্য এবং জেলা পর্যায়ে দাবি তুলেছি। সেই সঙ্গে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে একটি ঘোষিত ইউনিভার্সিটি রয়েছে, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, যেটি পরিকাঠামো এখন খুবই খারাপ জায়গায় আছে। আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আলোচনায় উঠে আসবে বিষয়গুলো। পূর্ব মেদিনীপুর জেলায় ঘোষিত মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করে পুনরায় পঠন পাঠন শুরু করার দাবি আমরা জানাই। তো বিশেষ আলোচনা করবেন আমাদের রাজ্য প্রতিনিধি এবং জেলা প্রতিনিধি রয়েছেন। তো আমি আমার কথা এখানে শেষ করলাম। আমরা এর পরবর্তী যে আমাদের বক্তা আছে ওনাদের কাছ থেকে আমরা শুনে নেব। আমাদের যে শিক্ষা আন্দোলন 2025, এই শিক্ষা আন্দোলনের যে রাজ্যের বিভিন্ন দাবি সমূহ আছে, 15 দফা দাবি, যেই দাবি নিয়ে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন, সেই দাবি এবং আরও কিছু আলোচনা রাজ্যের আমাদের সামনে পেশ করবেন। উপস্থিত আছেন ব্রাদার আলিনওয়াজ মণ্ডল ভাই, উনি রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক। ওনাকে আহ্বান করছি দাবি সমূহ তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভ দুপুর জানাই। আজকে পূর্ব মেদিনীপুর জেলা এসআইও কর্তৃক আয়োজিত আগামী যে আমাদের শিক্ষা আন্দোলন চলছে গত 5 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, সেই শিক্ষা আন্দোলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন। উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিভাগীয় সম্পাদক সহ আজকে সবাইকে আরও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা এবছরের ক্যাম্পেইনের বা শিক্ষা আন্দোলনের যে মেন থিম রেখেছি সেটা হলো ওবিসি নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থানের উদ্ভাবন। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে কেন ওবিসি নীতির পুনর্বহাল চাইছি, এটা আপনাদেরকে এই মিডিয়ার মাধ্যমে সমস্ত জনগণকে আমরা জানাতে চাইছি, পাশাপাশি সরকারকে আমরা জানাতে চাইছি। আপনারা জানেন
যে ওবিসির মাধ্যমে আমাদের সংবিধান যারা পিছিয়ে পড়া, যারা সমাজে একদম নিষ্পেষিত, তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য, মূল স্রোতে আনার জন্য তাদেরকে এই সংরক্ষণ দিয়ে থাকে। তেমনইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2011 সালে 17% ওবিসি সংরক্ষণ দেওয়ায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুসলিম সংখ্যালঘুদের ক্ষেত্রে দেখা যায় তারা পড়াশোনাতে অনেক উন্নতি করে। পাশাপাশি আমরা দেখি যে মুসলিমরা সারা জীবন বঞ্চনার শিকার হয়েছিল, যে সংখ্যালঘুরা সারা জীবন বঞ্চনার শিকার হয়েছিল, 2011 সালের ওবিসি নীতির মাধ্যমে দেখা যাচ্ছিল যে মুসলিমরা আবার আস্তে আস্তে সমাজের মূল স্রোতে ফিরছে। তারা WBCS অফিসার হচ্ছে, তারা PhD করছে, তারা গবেষণা করছে, তারা কলকাতা পুলিশে জয়েন করছে, তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করছে। আপনারা অবাক হবেন, একটা তথ্য আপনাদেরকে যদি দিই আমি ওবিসি নীতির 2011 সুফল হিসাবে, যে আপনারা হয়তো বলেন যে মুসলিম মেয়েরা এগিয়ে আসে না কেন, কিন্তু আপনাকে একটা পরিসংখ্যান দিই যে 2024 সালের আগে বা তার 2011 সালের আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশে 27 জন মহিলা পুলিশকর্মী ছিল মুসলিম। কিন্তু আমরা যদি 2024-এর আগের রিপোর্ট দেখি, 2024 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে 127 জন মহিলা পুলিশকর্মী ছিল। ফলে মুসলিম সমাজ বা সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজ যে ওবিসি নীতির মাধ্যমে তত্ত্বার করে ওয়েস্ট বেঙ্গলে এগিয়ে যাচ্ছিল এবং সংখ্যালঘুরা মূল স্রোতে ফিরছিল, যার মাধ্যমে দেশেরও উন্নতি হয় আমরা জানি। তো সেই কাজটা যখন চলছিল তখন বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কারণে কেস হয় সুপ্রিম কোর্টে এবং তার মাধ্যমে সেই নীতিটি বাতিল হয় এবং গভর্নমেন্টকে বলা হয়, সুপ্রিম কোর্ট বলে গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা TMC সরকার দ্রুত আর একটা নতুন নিয়ম আনুক। তো সেরকমভাবে ওরা গভর্নমেন্ট নতুনভাবে নিয়ম আনার পর দেখা যায় যে ওবিসি শ্রেণীবিন্যাস এমনভাবে করা হয়, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা যেভাবে আগে এগিয়ে চলছিল, নতুন নিয়ম আনার পরে আবার তারা বঞ্চনার শিকার হচ্ছে। আবার তারা কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন MBBS কলেজে ভর্তির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, বিভিন্ন PhD, আমি যদি উদাহরণ দিই যে কল্যাণ ইউনিভার্সিটি PhD-তে যেভাবে আগেরা সংখ্যালঘুরা চান্স পেত, যেভাবে পিছিয়ে পড়া ছেলেরা চান্স পেত, সেভাবে আর চান্স পাচ্ছে না। তো এ পর্যায়ে আপনারা জানেন যে ওবিসি সংবিধানে কোর ইস্যু কী, ওবিসির মাধ্যমে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীকে এগিয়ে আনতে হবে। আমার যখন 2011 সালে একটা নীতি, যেই নীতির মাধ্যমে মুসলিমরা এগিয়ে চলছিল, যেই নীতির মাধ্যমে আমি মুসলিম ছেড়ে দিন সংখ্যালঘু পিছিয়ে পড়া যারা মূল স্রোতে ফিরছিল, সেই নীতিকে গভর্নমেন্ট কোথাও না কোথাও আমরা মনে করছি অবহেলার কারণে বা বৈজ্ঞানিক অপরিকল্পনার কারণে আমরা মনে করছি সেই নতুন নিয়ম আনার ফলে পিছিয়ে পড়ছে। আপনি ভাবতে পারেন যে নতুন নিয়ম যেটা করা হয়েছে, বিকাশ ভবনে কয়েকজন ক্যান্ডিডেটকে ডেকে নিয়ে বলে দেওয়া হয়েছে যে এরা অনেকটা এগিয়ে গিয়েছে, এরা পিছিয়ে গিয়েছে। এর ফলে সমাজের যেভাবে মুসলিমরা এগিয়ে যাচ্ছিল তারা এগিয়ে যেতে পারছে না। এক্ষেত্রে আমরা এখান থেকে দাবি রাখছি যে ওবিসি যেহেতু একটা আমাদের হকের দাবি, এটা কোনো সরকারের যে একটা দেওয়া কোনো একটা উপহার এমন নয়, এটা সংবিধান স্বীকৃত দাবি। তো সেক্ষেত্রে আমরা দাবি জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এর আগে আমাদের বিভিন্ন জেলাতে সাংবাদিক সম্মেলন হয়েছে, আমাদের আজকে মেদিনীপুরের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আওয়াজ তুলছি এবং জনগণের কাছে পাশাপাশি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আওয়াজ তুলছি যে ওবিসি যে নীতির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে আপামর পিছিয়ে পড়া জাতি উন্নতি হচ্ছিল, সেই নীতিকে আবার ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি আবার নতুন করে পরিসংখ্যান করতে হবে এবং শ্রেণীবিন্যাস তৈরি করতে হবে, যেই শ্রেণীবিন্যাস আদতে ওবিসিদের এগিয়ে নিয়ে যায় সেই শ্রেণীবিন্যাস তৈরি করতে হবে এবং 2025 সালে যে ওবিসি নীতি নেওয়া হয়েছে সেটাকে অবশ্যই বাতিল করতে হবে। আমরা গভর্নমেন্টকে এখান থেকে আহ্বান করছি। শুধু এই দাবি নয়, আমরা পাশাপাশি সমন্বিত শিক্ষাঙ্গনে ইনক্লুসিভ ক্যাম্পাসের দাবি রেখেছি। আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আমাদের সরকার বলে আজকে 34টা ইউনিভার্সিটি হয়েছে, আজকে 21টা ইউনিভার্সিটি নতুন তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় যে ইউনিভার্সিটির যে পরিকাঠামো থাকার দরকার ছিল, আজকে আপনাদেরকে যদি বলি যে আলিয়া ইউনিভার্সিটি, আপনারা জানেন সংখ্যালঘুদের একটা ঐতিহাসিক ইউনিভার্সিটি, যেখানে ইংরেজদের আমলে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কিন্তু সেই ইউনিভার্সিটির আমরা বাইরে দেখে মনে করি অনেক উন্নতি হয়েছে, কিন্তু ভিতরে ইনফ্রাস্ট্রাকচার, টিচার স্টুডেন্ট রেশিও, ল্যাব এগুলো কোনো ঠিকঠাক নেই এবং পাশাপাশি আলিয়া ইউনিভার্সিটির যে অনুদান সেটা বন্ধ করা হয়েছে। অপরদিকে আপনাদের যদি দেখি যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, যেটা SIOর আন্দোলনের কারণে গভর্নমেন্ট করতে বাধ্য হয়েছিল, সেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি একটা হ্যান্ডিক্যাপ ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। সেখানে তাদের নেই ক্যাম্পাস, তাদের টিচার এবং তাদের পরিকাঠামোর প্রচুর অভাব আছে। তো আমরা এখান থেকে দাবি জানাচ্ছি যে আলিয়া বিশ্ববিদ্যালয় এবং মুর্শিদাবাদ ইউনিভার্সিটির পরিকাঠামো উন্নত করতে হবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুদান দিতে হবে।
তৃতীয়ত আমরা জানি যে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে আমরা যদি বিগত 1 বছরের ঘটনা দেখি, যে ক্যাম্পাস আমাদের বিভিন্ন শিক্ষা কমিশন এবং এনইপির মাধ্যমে আমাদের দেখাচ্ছে যে শিক্ষাঙ্গনগুলো এমন হবে যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, কোনো বিভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, সবাই মিলেমিশে একসঙ্গে পড়াশোনা করতে পারবে। কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি আজকে আপনারা আরজি করে ঘটনা জানেন, আপনারা খড়গপুরের ঘটনা জানেন, আপনারা রিসেন্ট দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে করেন, তারা ছাত্রছাত্রী একই সঙ্গে বসবাস করছে, একই সঙ্গে হোস্টেলে থাকছে, কিন্তু কি নরপিশাচের মতো তারা ঘটনা ঘটাচ্ছে। তো আমরা এখান থেকে মনে করছি যে ক্যাম্পাস থেকে যে নৈতিক শিক্ষা বা মোরাল এডুকেশন পাওয়ার দরকার ছিল সেটা কোথাও না কোথাও ঘাটতি দেখা যাচ্ছে। আমরা মনে করি যে এডুকেশন সিস্টেমের পুনরায় একটা মূল্যায়ন হওয়ার দরকার, এই দাবি আমরা গভর্নমেন্টকে রাখছি। পাশাপাশি আমরা আরও দাবি রেখেছি, আপনারা জানেন যে গ্রামের স্কুলগুলোতে যদি আমরা দেখি, গ্রামের স্কুলগুলোতে কোয়ালিটি অফ এডুকেশান নাই। আপনারা যদি দেখেন আরটি যদি ফলো করেন, আরটি 2009-কে সেখানে বলা হচ্ছে যে প্রাইমারি স্কুলের টিচার 1:30 রেশিও রাখা হবে এবং 6 to 10 1:30 রাখা হবে। কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে স্টুডেন্টের অভাবে স্কুল বন্ধ হচ্ছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে টিচারের অভাবে স্কুল বন্ধ হচ্ছে, ফলে একটা বৈষম্য সারা ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে। তো আমরা দাবি রাখছি যেখানে যেখানে কোয়ালিটি অফ এডুকেশনের অভাব আছে সেখানে গভর্নমেন্টের দায়িত্ব সেখানে কোয়ালিটি অফ এডুকেশান দেওয়ার। পাশাপাশি আপনারা জানেন এখনও ডিগ্রি কলেজে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছে। ডিগ্রি কলেজ করার পর তারা পরবর্তীতে কি করবে, তারা নিজেরা স্বনির্ভর হবে কিভাবে, তার কোনো দিশা দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি, এসআই ওয়েস্ট বেঙ্গল দাবি জানাচ্ছে যে ডিগ্রি কোর্স করার পাশাপাশি এমন কিছু বিষয় শেখাতে হবে, এমন স্কিল কোর্স শেখাতে হবে যার মাধ্যমে সে ডিগ্রি করার পর যদি চাকরিও সে না পেয়ে থাকে তাহলে নিজে কিছু করে নিজে উপার্জন করতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে মুসলিম সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার জন্য, সংখ্যালঘু সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার জন্য, পিএইচডিতে এগিয়ে যাওয়ার জন্য, উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা স্কলারশিপ দেওয়া হতো, মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত। কিন্তু আমরা মনে করছি খুব অভিসন্ধির মাধ্যমে, খুব চক্রান্তের মাধ্যমে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ যেটা পিএইচডি ছাত্রদের সংখ্যালঘুদের দেওয়া হয় সেটা বন্ধ রেখেছে। এটাকে আমরা জোর আওয়াজ তুলছি যে আমাদেরকে এইটাকে চালু করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে চিকিৎসা ক্ষেত্রে এমবিবিএস পড়াশোনা করার পরেও অনেক এমবিবিএস ডাক্তাররা গভর্নমেন্ট চাকরি পাচ্ছে না। এইখান থেকে আমরা দাবি জানাচ্ছি যে গভর্নমেন্ট চাকরি এমবিবিএস ডাক্তারদের এনশিওর করতে হবে। আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 4000 এমবিবিএস পাঠরত ছাত্র আছে, কিন্তু ভবিষ্যতে তারা যদি পিজি কোর্স করে, সেই পিজি কোর্সের জেলার যে মেডিকেল কলেজগুলোতে আছে সেই মেডিকেল কলেজগুলোতে পিজি কোর্সের কোনো কোর্স অ্যাভেলেবেল নেই। ফলে অনেক এমবিবিএস ডাক্তাররা তারা ভবিষ্যতে যে উচ্চশিক্ষায় যাবে সেটা ওয়েস্ট বেঙ্গলে থেকে যেতে পারছে না। প্রিয় বন্ধুগণ, আপনাদের যদি নিয়োগের কথা বলি, আমরা পরবর্তী যেটা আমরা থিম রেখেছি যে নিয়োগ বা কর্মসংস্থানের উদ্ভাবন। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে, আমি আগেই বলেছি আপনাদেরকে, ওয়েস্ট বেঙ্গলে অনেক স্কুলে টিচারের অভাবে স্কুল যেমন বন্ধ হচ্ছে, অপরদিকে বেকাররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ফলে এখানে আমাদের একটা প্রশ্ন থেকে দেখায় যে বেকারদের যদি চাকরি দেওয়া হতো, তারা নিজেরা কর্মসংস্থান পেত। তারা দেখা যায় মুসলিম সম্প্রদায়ের অনেক ছেলেরা তারা ফার্স্ট লার্নার, তারা কোথাও মুর্শিদাবাদের প্রান্ত এলাকা থেকে, মেদিনীপুরে অনেক প্রান্ত এলাকা থেকে ফার্স্ট লার্নার তারা পড়াশোনা করছে। তারা যদি আজকে চাকরি পেত, তেমন যারা তারা কর্মসংস্থান পেত, পাশাপাশি তারা কোয়ালিটি অফ এডুকেশন পেত, যেটা আরটি আমাদের শেখায়। এইটাকে ধরে রাখা বা এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। এই গভর্নমেন্টকে এই বিষয়ে চিন্তাভাবনা করার দাবি আমরা এখান থেকে রাখছি। এবং পাশাপাশি এরকম আমরা প্রায় 15 দফা দাবি রেখেছি। আপনি অবাক হবেন যে নিয়োগের ক্ষেত্রে সিএসসি, পিএসসি, সিএসসি গোটা 8 বছর আগে লাস্ট নিয়োগ করেছে। তারপরে আপনার এসএসসির তো আপনারা ঘোটালো জানেন, এসএসসি নিয়োগের পরেও দেখা যাচ্ছে যে প্রায় প্যাবের একটা রিপোর্ট এসছে 9 থেকে 12-এর প্রায় 72,400 সিট ফাঁকা আছে। গভর্নমেন্ট বলছে সিট ফাঁকা আছে, অথচ অপরদিকে স্কুলগুলো ঢুকছে। ফলে কোথাও না কোথাও আমরা মনে করছি গভর্নমেন্টের পরিকল্পনার অভাব, গভর্নমেন্টের চিন্তাভাবনা অভাব, যার কারণে আজকে বাংলার আপামর খেটে খাওয়া দিনমজুর এবং অসহায় ছেলেমেয়েরা যারা প্রান্তিক এলাকা থেকে থাকে তারা শিক্ষা থেকে বিমুখ হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এরকম 15টা দফা দাবি আমরা রেখেছি, যে দাবির মাধ্যমে আমরা সারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় আমরা এসডিও মার্চ করব। আমরা করছি বিগত 5 তারিখ থেকে এবং আগামীতেও করব। এসডিও মার্চ করব, ডিএম মার্চ করব এবং মেদিনীপুরে বিভিন্ন এলাকাতে, প্রত্যন্ত এলাকাতে আমরা পথসভা করব। আজকেও আমাদের পথসভা আছে এবং এই পথসভার মাধ্যমে আমরা এই হিউম্যান চ্যানেলের মাধ্যমে, ডিএম মার্চের মাধ্যমে, ডেপুটেশনের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে আওয়াজ তুলে রাখবো যে আপনারা যে দায়িত্ব আপনাদের, সেই
দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র আমরা এই গভর্নমেন্টের কাছে আওয়াজ তুলেই আমরা ক্ষান্ত থাকবো না, আমরা জনগণকে সচেতন করবো। আমরা বিভিন্ন পাড়া মহল্লায় ছাত্রদেরকে বলবো তারা এডুকেশনের ভ্যালু কী, স্কুলে যাওয়া কেন দরকার, পড়াশোনা কতটা জরুরি, এই বিষয়ে আমরা মানুষকে এবং ছাত্রদেরকে জনসচেতনা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই আমাদের আন্দোলন চলতে থাকবে একদম কোচবিহার থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত, এদিকে মেদিনীপুর পর্যন্ত আমাদের আন্দোলন সারা রাজ্যে চলতে থাকবে। এবং সর্বশেষ আমরা এই আন্দোলনে আগামী 19 তারিখ বিধানসভা অভিযান করব, যেখানে বিধানসভা অভিমুখে অভিযান হবে এবং আমরা সেই অভিযানের মাধ্যমে আমরা অধ্যক্ষকে, যারা ল মেকার, এমএলএ, এমপি, তাদের কাছে আমরা ডেপুটেশন প্রদান করব। এই ডেপুটেশনের মাধ্যমে আমরা দাবি পৌঁছে রাখব। তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই আমাদের 15টা দাবি আপনারা প্রেস রিলিজে পাবেন। এইটা আপনাদের মাধ্যমে আমরা এটা মানুষকে এবং লোকাল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জনসাধারণকে এবং গভর্নমেন্টের দৃষ্টি আমরা আকর্ষণ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমার নাম আর কি দায়িত্ব পদে আছে? আমি আলী নওয়াজ মণ্ডল, আমি এসআই ওয়েস্ট বেঙ্গল জোনের ক্যাম্পাস সেক্রেটারি বা শিক্ষাঙ্গন সম্পাদক। এর পরবর্তী বিষয়ে আমরা চলে যাব, যেখানে শিক্ষা আন্দোলন 2025। এই শিক্ষা আন্দোলন 2025-এ আমরা রাজ্যের দাবি শুনলাম, এই ছাড়াও কিছু জেলার দাবি, এই পূর্ব মেদিনীপুর জেলার যে দাবি সমূহ যেটা উঠে এসেছে, সেই দাবি পেশ করার জন্য আহ্বান করব ব্রাদার পারভেজ আলম খান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি এসআইও পূর্ব মেদিনীপুর। শুরু করছি মহান প্রভুর নামে। অতঃপর আজকের আমাদের এই প্রেস বার্তায় উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের রাজ্য দায়িত্বশীল সহ জেলা দায়িত্বশীল ভাইরা এবং আমাদের এই এডুকেশন মুভমেন্টকে সামনে রেখে জেলা কমিটির সদস্য ভাইরা, প্রত্যেককে ওয়েলকাম জানাই এবং আন্তরিক মোবারকবাদ জানাই। আপনি 19 তারিখের ব্যাপারটা বলবেন বিষয়ে। আমাদের আগে এগুলো বলে দিই। হ্যাঁ, ঠিক আছে। অনেকে বলেছেন আপনি জেলা দাবিগুলো দরকার আছে। জেলা দাবিগুলো বলবো, জি। তো আপনারা জানেন যে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার দিক থেকে বর্তমানে আমরা প্রত্যেকটা ইয়েতে আমরা যেখানে রেজাল্টগুলো প্রকাশ হয়, সেটা মাধ্যমিক হতে পারে, এইচএস হতে পারে, বা বিভিন্ন যে শিক্ষার যে ইয়েগুলো রেজাল্টগুলো প্রকাশ হয়, সেখানে আমরা দেখতে পাই যে পূর্ব মেদিনীপুর জেলা বরাবরই যে শিক্ষা রেজাল্টের দিক থেকে প্রত্যেকবারই কিন্তু তারা টপে থাকে। কিন্তু বড্ড পরিতাপের বিষয় যে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার দিক থেকে এত এগিয়ে থাকার পরেও আজকে আমরা বর্তমানে যে দেখতে পাচ্ছি যে এই দিকে থেকে আমরা কিন্তু সেইভাবে আমরা যে পূর্ব মেদিনীপুর জেলাকে যে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা সেইভাবে লক্ষ্য করতে পারছি না। আমরা এই যে ক্যাম্পেইন যে আমরা পরিচালনা করছি শিক্ষা আন্দোলন 2025, এর যে মূল থিম আপনারা শিরোনামে দেখতে পাবেন যে ওবিসি নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থানের উদ্ভাবন। এই দাবি দেওয়ার মধ্য দিয়ে আমরা আসলে এই জিনিসটা করতে চাই যে এসআইও, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া পূর্ব মেদিনীপুর জেলা, যেটা একটি শিক্ষাঙ্গন এবং শিক্ষা সংক্রান্ত ইস্যু নিয়ে বরাবরই আওয়াজ তুলে এসেছে। তো তারই ধারাবাহিকতায় এই যে এডুকেশন মুভমেন্ট পুরো রাজ্য জুড়ে সুদূর থেকে কুচবিহার থেকে শুরু করে কাঁথি পর্যন্ত আমাদের এই বৃহৎ কর্মকাণ্ড যে পুরো রাজ্য জুড়ে পরিচালিত হবে, তারই অংশবিশেষ আমরা আমাদের জেলা পূর্ব মেদিনীপুরের পরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছু দাবি আমরা এখানে রেখেছি, যে দাবিগুলো আপনাদের সামনে আমি এক এক করে আমি করতে চাইব। যে জেলায় ঘোষিত মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ পরিকাঠামোগত উন্নয়ন করে পুনরায় পঠন পাঠন শুরু করতে হবে। আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা আমাদের প্রথমেই বললাম যে আমাদের জেলা শিক্ষার দিক থেকে বরাবরই এগিয়ে আছে, কিন্তু বড্ড পরিতাপের বিষয় বলতে অবাক লাগে যে আমাদের এই বৃহৎ জেলায় কিন্তু একটাও কোনো ইউনিভার্সিটি নেই। প্রত্যেক জেলায় কম বেশি একটা দুটো করে ইউনিভার্সিটি পেয়ে যাবেন, কিন্তু আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে আমরা কোনো ইউনিভার্সিটি এখন পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে কোনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেটা এসছে, যেটা ঘোষণা হিসেবে এসছে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, সেটাও কিন্তু এখনও পরিকাঠামোগত বহু মানে খামতি রয়েছে, যার দরুন সেখানে সঠিকভাবে কিন্তু পঠন পাঠন যোগ্য অবস্থায় পাচ্ছি না। এখন আমরা এই রিসেন্ট আমরা একটা মানে থেকে দেখলাম যে নিউজ থেকে, সেখান থেকে যে ম্যাটেরিয়ালসগুলো পাঠানো হয়েছিল সেই ইউনিভার্সিটি পরিকাঠামোকে ডেভেলপ করার জন্য, সেই ম্যাটেরিয়ালসগুলোও চুরি হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এই প্রেস বার্তার মাধ্যম দিয়ে আপনাদের জানাতে চাই যে যাতে করে এই পূর্ব মেদিনীপুর জেলা যে ঘোষিত একমাত্র যে ইউনিভার্সিটি মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি যেন পরিপূর্ণ বাস্তবায়ন হয়, যাতে করে সুন্দরভাবে যেন পঠন পাঠন যোগ্য অবস্থায় ফিরিয়ে আনা যায়। তার জন্য কিন্তু মানে সরকারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে ভারপ্রাপ্ত যে আধিকারিকরা রয়েছেন
তাদের কঠোর দৃষ্টি আকর্ষণ করছি। এর পাশাপাশি আমরা জানি যে আমাদের এই জেলা পূর্ব মেদিনীপুর জেলা, এখানে কোনো একটা মানে মাইনরিটি কোনো স্ট্যাটাসপ্রাপ্ত কোনো মুসলিম মহিলা কলেজ নেই। মহিলা কলেজের জন্য আমরা দাবি করেছি যে কাঁথির দিকে, যেটা আমরা জানি যে কাঁথি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা অন্যতম একটা জায়গা, ব্লক, যেটা ধরতে পারেন যেখানে মানে অন্যান্য সমস্ত যে প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু রয়েছে, কিন্তু বড় ধরনের কোনো মাইনরিটি স্ট্যাটাসপ্রাপ্ত সেখানে কিন্তু কোনো মহিলা কলেজ নেই। তো আমরা দাবি তুলছি যে এখানে যেন মাইনরিটি স্ট্যাটাসপ্রাপ্ত একটি কাঁথিতে যেন মহিলা কলেজ প্রতিষ্ঠা হয়। এর পাশাপাশি মাইনরিটি স্ট্যাটাসপ্রাপ্ত জেলা জুড়ে যেন 1টি বা 2টি সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয়। 3 নম্বর দাবি যেটা রয়েছে আমাদের, যে জেলার বেশ কিছু কলেজ বিভিন্ন প্রকার একাডেমিক ফিস বৃদ্ধি হচ্ছে, যার জন্য প্রতিকার স্বরূপ শিক্ষা কর্তৃপক্ষকে এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু কলেজের আমরা যে সার্ভে করে যে রিপোর্টটা পেয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজে কিন্তু ফিস বৃদ্ধি অত্যাধিক হারে বেড়েই চলেছে, যেটা খুবই শিক্ষার্থীর জন্য খুবই কষ্টসাধ্য হচ্ছে এবং পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাঘাত আনার সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি যে পূর্ব মেদিনীপুর জেলায় আমরা একটা সার্ভে নিয়েছিলাম বিভিন্ন যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে পূর্ব মেদিনীপুর জেলা অন্তর্গত বিভিন্ন প্রাথমিক স্কুল, যেখানে শিক্ষক শিক্ষার্থীর যে রেশিও, সেই রেশিওটা না থাকার জন্যে সেখানে সঠিকভাবে মানে পঠন পাঠনযোগ্য অবস্থায় থাকছে না, যার জন্য বেশ কিছু প্রাথমিক স্কুল এখন বন্ধ হয়ে গেছে এবং আরও কিছু স্কুল এমন অবস্থায় রয়েছে যেটা আগামী দিনে শিক্ষকের অভাবের জন্য বন্ধ হতে চলেছে। তো এখান থেকে আমরা দাবি তুলব যে এইগুলো স্কুল যেন, প্রাথমিক স্কুল যেগুলো রয়েছে যেখানে এই সমস্ত সমস্যায় জর্জরিত, তাতে সেগুলোকে যেন করা যায়, সংশোধন করা যায় বা তাকে যেন পুনরায় সঠিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। এর পাশাপাশি 5 নম্বর যে দাবি রয়েছে আমাদের, যে জেলার অন্তর্ভুক্ত যে সকল মাদ্রাসাগুলো রয়েছে সেখানে সংখ্যালঘু প্রতিষ্ঠানের স্বার্থ ও চরিত্র বজায় রেখে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষিকা কর্মী নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘুদের সার্বিক অগ্রাধিকার দিতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক নিয়োগ যাতে না হয় সংখ্যাগুরু সম্প্রদায়ের, সেদিকে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি যে জেলার যে অন্তর্ভুক্ত যে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, মাদ্রাসা মূলত সেখানে আমরা বলে থাকি যে এটা সংখ্যালঘুদের একটা অন্যতম একটা প্রতিষ্ঠান, যেখানে সংখ্যালঘুরা বেশি করে সেখানে তারা প্রাধান্য দেয় এবং সেখানেই তারা পড়ার প্রতি তারা আগ্রহ প্রকাশ করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও সেই সংখ্যালঘু মাদ্রাসাগুলোতে কিন্তু আমরা সংখ্যালঘু মানে থেকে শিক্ষক কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি না। সেখানে সংখ্যাগুরু বা অন্যান্য কাস্টের কিন্তু আমরা সেখানে শিক্ষকরা আমরা পাচ্ছি, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় অন্তর্ভুক্ত কিন্তু আমরা শিক্ষক সেখানে দেখতে পাচ্ছি না। আমরা চাই এখান থেকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলতে চাই, যে যাতে করে এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে যাতে করে সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘু মনোভাবাপন্ন যেন শিক্ষক যাতে করে সেখানে নিয়োগ হয় এবং সেদিকে যেন প্রশাসন যেন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে, শুধু কথায় নয়, যেন কার্যকরী পদক্ষেপ হয়, এদিকে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এই কিছু দাবি ছিল, আমি আপনাদের সামনে তুললাম। পরিশেষে একটা কথা বলে আমি কথা এখানেই করব, যে আমরা জানি যে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা বা যে কোনো কাজের ক্ষেত্রে একটা অন্যতম একটা রোল প্লে করে। আমরা জানি যে মেদিনীপুর যে কথা ভাবে পুরো রাজ্য সেই কথা আগামীতে ভাবার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করে। তো আমরা এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমরা এমন একটা দাবি বা এমন একটা আমরা এই আন্দোলন পরিচালনার মাধ্যমে এমন একটা মানে তুলতে চাইছি, আওয়াজ তুলতে চাইছি, যাতে করে এই আওয়াজ বা এই আমাদের যে আন্দোলনের যে মূল স্পিরিটটা যেন পুরো রাজ্য জুড়ে যেন ছড়িয়ে যায় এবং সরকার প্রশাসন এবং শিক্ষা কর্তৃপক্ষ যাতে করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং শিক্ষার যে সমস্ত ত্রুটি বা যে সমস্ত কমিখামতিগুলো রয়েছে তাকে পুনরায় নতুন অবস্থা ফিরিয়ে এনে এবং শিক্ষক শিক্ষার্থী যে পরস্পরের মধ্যে যে মেলবন্ধন করে যাতে করে একটা সুন্দর একটা পরিবেশ আমরা ফিরে পেতে পাই শিক্ষাঙ্গনকে করে, এই কিছু কথা এবং এই কিছু দাবি রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা পরবর্তী কিছু কথা শুনে নেব। আমাদের সামনে উপস্থিত আছে ছাত্র নেতা শেখ নাবিদুল ইসলাম। উনি বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করছেন। তো উনি ক্যাম্পাসের কিছু দাবি, কিছু অসুবিধা উনি এখানে তুলে ধরবেন, ওনাকে আহ্বান করা হচ্ছে। শুরু করছি মহান প্রভুর নামে। এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার রাজ্যের দায়িত্বশীল সবাইকে আমার অন্তর থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র।
তো বাজকুলে পড়ার ক্ষেত্রে আমি এবং আমার সহপাঠীগণ যে সমস্যায় পড়ছি সেগুলো হচ্ছে, প্রথমত বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে তার মধ্যে বাজকুল কলেজের ফিজ সবচেয়ে বেশি, হ্যাঁ, এবং সেই সঙ্গে সেমিস্টার যেটা 4 ইয়ারের যেটা গ্র্যাজুয়েশন হচ্ছে, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী, সেখানে দেখা যাচ্ছে আমাদের প্রথম সেমিস্টার হয়েছে 11 মাস এবং দ্বিতীয় সেমিস্টার হচ্ছে প্রায় 9 মাসে এবং চতুর্থ সেমিস্টার হচ্ছে প্রায় 2.5-3 মাসে। তো একটা যে সময়ের ব্যবধান, সেখানে ছাত্রছাত্রীরা মানসিক এবং সব দিক থেকে একটা সমস্যা মানে ডিপ্রেশনের সম্মুখীন হচ্ছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে কলেজ ক্যাম্পাসে, যেটা বিগত আমরা বছরগুলোতে দেখেছি। 2017 সালে পুরো রাজ্য জুড়ে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল এবং 2020 সালে যাদবপুরে শেষ নির্বাচন হয়েছিল। তো সেই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে কলেজ ক্যাম্পাসে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্রছাত্রীরা সেখানে নিজেদের এগুলো চালিয়ে যাচ্ছে এবং ছাত্রদের যে দাবি সমূহ বা সমস্যা সেগুলো ছাত্ররা তুলে ধরতে পারছে না। আমরা চাচ্ছি যাতে ছাত্র সংসদ নির্বাচন আবার পুনরায় শুরু হয়, তার আমরা দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে এটা পারস্পরিক সম্পর্ক যেন ভ্রাতৃত্ববোধের গড়ে ওঠে কলেজ ক্যাম্পাসে, আমরা সেগুলো জানাচ্ছি। আমার এই কয়েকটা দাবি ছিল, আমি এখানে তুলে ধরলাম। এর পরবর্তী এতে চলে যাব, যেখানে আমাদের সামনে উপস্থিত আছে প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, জেলা সভাপতি এসআই পূর্ব মেদিনীপুরের ব্রাদার সাজিদ ইমরান। ওনাকে আহ্বান করব জেলার শিক্ষা আন্দোলন নিয়ে জেলার যে দাবি এইগুলো তুলে ধরার জন্য। মহান প্রভুর নামে শুরু করছি। উপস্থিত আছেন প্রাণপ্রিয় সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জোনের সম্মানিত ক্যাম্পাস সেক্রেটারি ব্রাদার নওয়াজ আলী ও জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং সামনে ঠিক উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ। আমি এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, অলরেডি আমার ভাইরা যথেষ্ট পরিমাণ ইস্যুগুলোকে টেক আপ করেছেন। আমি শুধু এতটুকু বলতে পারি এই ক্যাম্পেইনকে সামনে রেখে, যে ক্যাম্পেইনটা নেওয়া হয়েছে সেই ক্যাম্পেইনটার নাম হচ্ছে এডুকেশন মুভমেন্ট এবং এডুকেশন মুভমেন্ট জানা মতে 5 তারিখ থেকে শুরু হয়েছে, 5ই নভেম্বর থেকে 19শে নভেম্বর পর্যন্ত চলবে এবং এর এন্ডিং প্রোগ্রাম হবে তোমার বিধানসভা অভিযানের মধ্য দিয়ে। রাজ্য বেশ কিছু অ্যাক্টিভিটিস হাতে নিয়েছে, ইস্যু টেক আপ করেছে, সাথে সাথে জেলা পর্যায়েও কিছু ইস্যু নেওয়া হয়েছে এবং সবগুলোই একটা বার্নিং প্রবলেম, কমন প্রবলেমস এবং এটা স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার যে ক্যাম্পেইনটা তুলে ধরেছেন, এটা কেবলমাত্র গোটা মানে নিজেদের সাংগঠনিক কোনো দৃষ্টিভঙ্গি নেই এখানে, এটা হচ্ছে ইন জেনারেল একটা বিষয়, এটা সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্য। তাই এটা আমরা বলতে পারি যে এই প্রোগ্রাম বলো বা এই ক্যাম্পেইন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার লিড করতে পারে, কিন্তু যে ইস্যুগুলো টেক আপ করা হয়েছে বা যে প্রবলেমসগুলো জনতার সামনে তুলে ধরা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ইন জেনারেলি সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য। এটা আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ক্যাম্পেইনের যে মৌলিক যে 3টা বিষয় আছে, যে ওবিসির যে নীতির পুনর্বহাল, আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে ওবিসির প্রশ্নটা তখনই এসেছিল যখন সাচার কমিটির রিপোর্ট এই কথা বলে যে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়, বেসিক্যালি তোমার মুসলিম সম্প্রদায়, যে সোশিও ইকোনমিক্যালি যে দলিতদের থেকেও পিছিয়ে যাচ্ছে দিন দিন। এরকম একটা কনসেপ্ট, এরকম একটা পরিস্থিতিকে সামনে রেখে ওবিসির নীতির ইমপ্লিমেন্টেশন হয় এবং সেই ইমপ্লিমেন্টেশন 2011 সালে যখন এই সরকার অর্থাৎ টিএমসি সরকার আসে, তারা যথার্থভাবে করেছিল। আমরা দেখেছিলাম 2012তে যে নিয়োগ হয়েছিল এসএসসির মধ্যে দিয়ে, সেখানেও যথেষ্ট পরিমাণ মাইনরিটি মুসলিমরা চাকরি পেয়েছিল বা আরও অন্যান্য ভর্তির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে সমস্ত দিক ও বিভাগে ওবিসিকে সামনে রেখে এ রাজ্যের মুসলিম সম্প্রদায় অর্থাৎ মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় মেজরিটি সম্প্রদায় হচ্ছে মুসলিম সম্প্রদায়, এরা যথেষ্ট পরিমাণে সুবিধা পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের তো কোথাও মনে হচ্ছে যে এসব একটা চক্রান্ত বা হেয়ালিপনা, অবহেলা, যার বদলতে ওবিসি নীতি এগেনস্টে কেস হয় এবং কেসের মধ্য দিয়ে সুপ্রিম রায় যেটা আছে আমাদের সামনে, তার যেটা আমরা বেনিফিটেড হতাম অর্থাৎ মুসলিম সম্প্রদায় বেনিফিটেড হতো, এখন তার উল্টো হয়ে যাচ্ছে। যেমন এই ভাই কল্যাণী ইউনিভার্সিটির কথা বললেন, কিছু সাব ডকুমেন্টস সাপোর্ট করলেন, সাথে সাথে বাঁকুড়া ইউনিভার্সিটির ক্ষেত্রেও একই ব্যাপার। আসলে এসব একটা চক্রান্ত আমাদের মনে হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে বার্নিং প্রবলেম হিসাবে, যে ক্যাম্পাসে স্টুডেন্ট পলিটিক্স নাই।
সবচেয়ে দুঃখজনক যে ওয়েস্ট বেঙ্গলে তো কোনো ক্যাম্পাসে স্টুডেন্ট পলিটিক্স নাই। ছাত্র সংসদ নির্বাচন, তাই তো? হ্যাঁ, স্টুডেন্ট পলিটিক্স একটা পার্ট হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু এর মানে যে ওটাই স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্ট পলিটিক্সটা অনেক পার্ট থাকে, তার মধ্যে ওটা অন্যতম। এইটা না থাকার ফলে স্টুডেন্টের মধ্যে যে কমতি আছে, খামতি আছে, কি দাবি আছে, সেটা যে কার সামনে পেশ করবে, এই পেশ করার মতো কোনো স্পেস নাই, কোনো সুযোগ নাই। এটা দিন দিন ছাত্র রাজনীতিকে গোখলা করে দেওয়ার একটা প্রয়াস। আমরা সবাই জানি আজকের দিনে যারা যত প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আছে সবাই কোনো না কোনো ক্যাম্পাস থেকে উঠে এসছে। আর এই যদি 1 যুগ 2 যুগ 3 যুগ ধরে কন্টিনিউয়াস যদি স্টুডেন্ট পলিটিক্স যদি না থাকে ক্যাম্পাসে, তবে এখান থেকে জাতীয় স্তরে, রাজ্য স্তরে আমরা পলিটিশিয়ান পাবো কোথা থেকে? পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকছে না। স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার এই বিষয়গুলোকে বেসিক্যালি সামনে রেখে এর সিদ্ধান্তে উপনীত হয়েছে যে স্টুডেন্ট পলিটিক্স ছাড়া স্টুডেন্টের এই ক্যাম্পাস থেকে রাজ্য স্তরে, জেলা স্তরে বা লোকাল স্তরেও আপনি নেতৃত্বের জায়গা খুঁজে পাবেন না, এরকম একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আমার জেলার ক্ষেত্রে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে আমরা জানি যে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা অন্যতম জেলা, এবং এটা একটা দীর্ঘ একটা জেলা। মুর্শিদাবাদের পর যত সময় লম্বায় সবচেয়ে বড় জেলা আমাদের জেলা। এত লম্বা জেলার হওয়ার পরেও এই জেলায় কোনো সুনির্দিষ্ট ইউনিভার্সিটি নাই। অবাক হবেন যে এই জেলা থেকে যারা বিএ পাস করছে বা গ্র্যাজুয়েট করছে তাদের কিন্তু আলটিমেট মেদিনীপুর ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে বা মেদিনীপুর মেসে থাকতে হচ্ছে। এরকম একটা দাবিকে রেখে আমাদের 2018 সালে একটা এডুকেশনকে সামনে রেখে মুভমেন্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের নেতৃত্বেই। সেখানে আমরা যে দাবিগুলো তুলেছিলাম তারপরে সেখানে ঘোষণা হয়, তখন মুর্শিদাবাদ ইউনিভার্সিটিও ঘোষিত হয়। তো ঘোষণা হওয়ার পরেও দুর্ভাগ্যজনক, এতদিন ঘোষণা হওয়ার পরেও তার নির্দিষ্ট জায়গায় ইন্ডিকেট করার পরেও সেখানে কোনো সুনির্দিষ্ট অ্যাকোমোডেশন গড়ে ওঠেনি, যার ফলে এখনও পর্যন্ত সেখানে সঠিকভাবে পঠন পাঠনের সুব্যবস্থা করা হয়নি। আজও আমাদেরকে এখান থেকে 100 কিলোমিটার দূরে মেদিনীপুর ছুটতে হচ্ছে। তাই আমরা এই দাবি করছি অন্তত আমাদের এই জেলার দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যে যেটা ঘোষণা অলরেডি হয়ে গেছে, যার জায়গা তোমার অলরেডি ইন্ডিকেট করা হয়ে গেছে, যেখানে কিছু ম্যাটেরিয়ালসও নামানো হয়েছে, সেই ইউনিভার্সিটি যতদূর সম্ভব তাড়াতাড়ি যেন বাস্তবায়ন হয়, সেখানে তোমার পঠন পাঠনের সুযোগ করে দেওয়া ছাত্রদের সামনে, বা তোমার যথারীতি যেরকম পঠন প্রক্রিয়া আছে যেই সেশন কেন্দ্রিক, আমরা চাই যে 2025-এর আগে অন্তত তাদের ভিত্তিটা গড়ে উঠুক, যার ফলে আমরা 2026-এ অন্তত নবরূপে একটা ইউনিভার্সিটি আমাদের জেলার ক্ষেত্রে পেতে পারি, এরকম একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আজকের দিনে সবচেয়ে যেটা প্রবলেম হচ্ছে যে প্রাইমারি স্কুলগুলোতে, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে আমরা যতই বলি না যে টিচার্স এবং স্টুডেন্টস যে রেশিও 1:30 যে বিষয়টা আছে প্রাইমারিতে, এটা হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি বোথ সাইড আছে। আমরা শুধু শিক্ষকের কমতি আছে এটা যেমন রিয়ালিটি, এটাও বাস্তবতা। আমিও একজন শিক্ষক হিসাবে বলছি যে অনেক স্কুলে স্টুডেন্টই নাই, আর স্টুডেন্ট না থাকার ফলে যেটা অনেক ডিসকাশন পরে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছে যে স্টুডেন্ট না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এত নিউক্লিয়ার ফ্যামিলিতে আজকে সমাজ বিশ্বাসী যে সেখানে চাইল্ডহুডের আপনি বাচ্চাও কম পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে এত পরিমাণ কেজি স্কুল, বেসরকারি কেজি স্কুল হচ্ছে এবং তারা এতটাই বেশি সুবিধাপ্রাপ্ত যে আপনার ছেলে আলটিমেট সেখানেই চলে যাবে। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের যেটা কথা বলছি, যে কোয়ালিটি এডুকেশন যদি আপনি প্রোভাইড করেন তবে আমি আমার ছেলেকে আপনাকে দেবো। তা আমাদের তো মনে হয় না যে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে যে প্রাইমারি বর্তমান যে সিলেবাস সেটা কোনো প্রকার কম্প্রোমাইজ করছে, বরং কম্প্রোমাইজ হচ্ছে যে মানুষের একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডকে সামনে রেখে, মানুষ উচ্চাকাঙ্ক্ষাকে সামনে রেখে, মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে প্রাইমারি স্কুলগুলোকে ছেড়ে বেসরকারি স্কুলের দিকে বেশি যাচ্ছে। তা আমরা এক্ষেত্রে দুটো বিষয় বলবো, যে যেমন টিচার্স রেশিও যেমন ঠিক করা সরকারের দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব, ঠিক তেমনি কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করাও রাষ্ট্রের দায়িত্ব। আর দ্বিতীয় যে বিষয়টা, যে আপনি বোথ সাইডে একদিকে কানা রেখে আরেকদিকে জল ঢাললে তো জল থাকার কোনো সম্ভাবনা থাকে না। বর্তমান প্রাইমারি শিক্ষা লেভেলটা এরকম জায়গায় পৌঁছে গেছে। তাই আমরা সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে দাবি করছি যে যাতে করে এমন একটা পরিবেশ গড়ে তোলা হোক যাতে বাচ্চারা এই এনশিওর হয়, অন্তত গার্ডিয়ান পক্ষে এনশিওর হয় যাতে প্রাইমারিতে গেলেও তারা সেখান থেকে কোয়ালিটি এডুকেশন পেতে পারে এবং আজকের দিনে যে স্পিডে গোটা দুনিয়া চলছে, বিশ্ব চলছে, তার সঙ্গে সে একই রিদমে হাঁটতে পারে। এটা একটা বিষয়। 3 নম্বর যে বিষয় শিক্ষাঙ্গনকে নিয়ে, শিক্ষাঙ্গনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সেই ক্যাম্পাসে কত বড় অ্যাকোমোডেশন আছে, কতটা মার্বেলস আছে, কতটা টাইলস আছে বা কতটা আধুনিকতা আছে সেটা বড় বিষয় মনে করে না। বিষয় মনে করছে যে ক্যাম্পাসটা আলটিমেট কাদেরকে নিয়ে চলবে, স্টুডেন্টস এবং শিক্ষক বা ছাত্রের মধ্যে একটা রিলেশনশিপের মধ্য দিয়ে একটা ক্যাম্পাস পরিচালনা হবে। আমরা চাচ্ছি যে একটা স্টুডেন্টসের ক্ষেত্রে যেরকম কিছু কর্তব্য আছে
আবার একটা টিচার্সের ক্ষেত্রেও ছাত্রের প্রতি কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব এবং কর্তব্যকে কম্বাইন করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং রাষ্ট্র গড়ে তুলবে বলেই আমাদের বিশ্বাস। এই গুটি কয়েক কথা বলে আমি আমার বক্তব্য এডিট আনছি। আমরা চাচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধুদের দ্বারা আমাদের যে এই প্রোগ্রামটা চলছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, অর্থাৎ পুরো একদম কুচবিহার থেকে একদম ঝাড়গ্রাম পর্যন্ত যে ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনের যে দাবিসমূহ আপনাদের সামনে পেশ করছি তা আপনারা জনতার সামনে বেশি বেশি করে শেয়ার করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই দাবির মধ্য দিয়ে যে এখানেই সমাপ্ত করছি এরকমও কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে আমাদের অবশ্যই পাবলিকলি একটা প্রোগ্রাম আছে, একদম এন্ডিং প্রোগ্রাম, যেটা বিধানসভা অভিযান বলছি। এরপরে যদি সরকার বলো বা এ রাষ্ট্র যদি আমাদের দাবিসমূহ গুরুত্ব সহকারে না শুনে বা বাস্তবায়ন যদি না করে, তার পরবর্তী পর্যায়ে কী হবে আপনাদের সামনে আবার পেশ করা হবে। তবে এই মুভমেন্ট চলবে, জনসাধারণ একদম কমন ছাত্রদের প্রবলেম, কমন ছাত্রদের ডিমান্ড, এই কমন ছাত্রদের ডিমান্ডকে কেবলমাত্র আমাদের প্রান্তীয় সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া লিড করছে। আসলে বেসিক্যালি এই প্রবলেমসটা সবার ঘরে আগুন জ্বলছে, এটা একটা বার্নিং প্রবলেম। তাই সবাই একত্রিত হয়ে এরকম ডিমান্ডকে বাস্তবায়ন করব, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা রাজপথে নামতে চলেছি আগামী দিনে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের মেসেজটাকে জনতার সামনে পেশ করুন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য